আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো সিলেট স্ট্রাইকার্স এর নতুন একটা সাইনিং নিয়ে। এবং সিলেট স্ট্রাইকার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তারা ঘোষণা দিয়েছেন এবং তারা পোস্ট করার মাধ্যমে কিন্তু সেটা অফিশিয়ালি জানিয়ে দিয়েছেন যে তাদের দলে ষষ্ঠ বিদেশি প্লেয়ারকে তারা সাইনিং করেছেন। এবং ষষ্ঠ বিদেশি প্লেয়ার কে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা অলরেডি জেনে গেছি তিনি হচ্ছেন অ্যারন জোন্স। এবং অ্যারন জোন্সকে মূলত কোন রোলে নেওয়া হয়েছে বা তার প্লেইং একাদশে কি ধরনের রোল হতে পারে বা তিনি কি মাপের প্লেয়ার, এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মাস্টলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন না ভাই। সো আমরা সবাই জানি এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার্স এর স্কোয়াডে টোটাল 6 জন বিদেশি ক্রিকেটার আছে। এর মধ্যে 3 জনকে তারা ডাইরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছেন এবং 3 জনকে তারা ড্রাফট থেকে দলে ভিড়িয়েছেন। এবং সর্বশেষ যে তাদের সাইনিং কৃত প্লেয়ার তিনি হচ্ছেন অ্যারন জোন্স। এবং অ্যারন জোন্স রাইট নাও তিনি ইউএস এর হয়ে ক্রিকেটটা খেলেন। এবং অ্যারন জোন্স কি মাপের প্লেয়ার সেটা আপনাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম ম্যাচ ইউএসএ ভার্সেস কানাডার একটা ম্যাচ, সেই ম্যাচটা খুব সম্ভবত 190 বা 190 প্লাস একটা টার্গেট ছিল এবং ইউএসএ ওই রানটা চেস করতে গিয়ে একটা সময় মনে হচ্ছে ইউএসএ ম্যাচটা জিততে পারবে না। কিন্তু ওই অ্যারন জোন্স যখন তিনি 3 অথবা 4 নম্বরে ব্যাটিং করতে নামার পরে তিনি 46 বলে যখন 94 এর একটা ইনিংস খেলেন, মূলত তখনই কিন্তু তাকে নিয়ে একটা হইচই পড়ে যায়। এর আগেও তিনি অনেকগুলো ইনিংস খেলেছেন বা দলকে অনেক বেশি হেল্প করেছেন, কিন্তু বিশ্ব মঞ্চে এরকমভাবে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে এত দুর্দান্ত একটা ইনিংস খেলার পরে মূলত তার উপরে যে লাইমলাইটটা পড়বে সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই সেম কাজটা তিনি 2024 সিপিএল এর ফাইনালে, যেটা কিছুদিন আগে শেষ হয়ে গেছে, সেখানে ফাইনাল ম্যাচে যখন সেন্ট লুসিয়া গাইনার কাছে ম্যাচটা হারতে বসেছিল, ঠিক তখন তিনি একা হাতে দলকে জিতিয়েছেন এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচে কিন্তু হয়েছেন এবং সেটা ফাইনাল ম্যাচ ছিল। এবং তিনি সেই ম্যাচে প্রায় 45 রান করেছিলেন এবং 45 রানে তিনি অপরাজিত ছিলেন। সো এখন যদি আমি বলি যে অ্যারন জোন্সের রোলটা মূলত কি হতে পারে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে, আমি আপনাদেরকে বলে রাখি অ্যারন জোন্স মূলত হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার। সো সিলেট স্ট্রাইকার্সের যে স্কোয়াডটা আছে এই স্কোয়াডটা আমি অনেক বিশ্লেষণ করেছি, অনেকবারই কথা বলেছি এবং অনেকবারই আমি একটা কথা বলেছি যে সিলেট স্ট্রাইকার্সের এই স্কোয়াডে মূলত দুইটা জায়গায় একটু ঘাটতি ছিল। একটা হচ্ছে তাদের একটা ব্যাটিং অলরাউন্ডার লাগবে মিডল অর্ডারে এবং সেই সাথে একটা পেস বোলিং অলরাউন্ডার লাগবে। সো মোটামুটি তারা একটা ব্যাটিং অলরাউন্ডার অলরেডি নিয়ে ফেললো, যেহেতু ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসেবে অ্যারন জোন্সকে তারা দলে ফিরিয়েছেন। এবং অ্যারন জোন্স মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলে থাকেন এবং তিনি মিডল অর্ডারে খুব ভালো ব্যাট করতে পারেন। সো এই জায়গাটা কিন্তু পূর্ণ হয়ে গেল। যদিও অনেকে হয়তো একটু মানে অন্যরকম ভাষায় কথা বলতে পারেন যে ইউএস এর ক্রিকেটারকে নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট হওয়ার কোনো মানে আমি দেখি না। আপনাকে বলছি যে অ্যারন জোন্সের খেলা যেই দেখেছে সে অ্যাটলিস্ট এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। এবং অ্যারন জোন্স মূলত তিনি মিডল অর্ডারে ব্যাট করে থাকেন এবং তার হাতে কিন্তু পাওয়ার আছে। মানুষটা ছোটখাটো হতে পারে বাট তার কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেশি আছে এবং ওয়েস্ট ইন্ডিয়ান অরিজিন। সো আপনাকে বুঝতে হবে যে যারা ওয়েস্ট ইন্ডিয়ান অরিজিন তাদের মধ্যে কিন্তু একটা গড গিফটেড পাওয়ার সবসময় থেকে থাকে এবং ছোট মানুষ কিন্তু অনেক বড় বড় ছক্কা মারতে পারেন। সেটার প্রুফ তিনি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে রেখেছেন। সেই সাথে বাংলাদেশ ইউএস এর মধ্যকার যে সিরিজটা ছিল, যেখানে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজটা হেরেছিল, সেই সিরিজেও কিন্তু অ্যারন জোন্সের ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল। এবং সেই সাথে আমি তো বললাম যে সিপিএল এর ফাইনালের মতো একটা জায়গায় যেখানে অনেক প্লেয়াররা অনেক বেশি নার্ভাস থাকেন, সেখানে সিপিএল এর মতো একটা জায়গায় এবং ফাইনাল ম্যাচে তিনি দলকে একা ম্যাচ জিতিয়েছেন। সো তার কিন্তু ওইরকম প্রেশার নিয়ে খেলার একটা এক্সপিরিয়েন্স আছে এবং সেই সাথে তিনি মিডল অর্ডারে কিন্তু অনেক দুর্দান্ত একটা কার্যকরী ব্যাটার হবেন এবং সেই সাথে তিনি বলও কিন্তু করতে পারেন। এখন পর্যন্ত তিনি 50টা টি-20 ম্যাচ খেলেছেন, সেখানে 705 রান করেছেন। তার স্ট্রাইক রেট খুব একটা বেশি নয়, কিন্তু তিনি কার্যকরী ইনিংস খেলতে পারেন। কারণ অন্যান্য যে ফ্রাঞ্চাইজি লিগগুলো আছে, যেমনটা আপনি যদি দেখেন তিনি আইএল টি-20তেও ডাক পেয়েছিলেন, তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ডাক পেয়েছিলেন এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে লাকিলি তিনি 2টা ম্যাচে চান্স পেয়েছেন, একটা হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচে আর একটা হচ্ছে ফাইনাল ম্যাচে। এবং আপনাকে বুঝতে হবে যে এরকম একটা প্লেয়ারকে এরকম একটা ক্রুশাল ম্যাচে যদি চান্স দেওয়া হয় তাহলে সেখানে অন্য যারা রেগুলার খেলে আসছে তাদের মধ্যেই যে একটা নার্ভাসনেস কাজ করার কথা, সেখানে কিন্তু অ্যারন জোন্সের সেই নার্ভাসনেস কখনোই কাজ করেনি। সো সিলেট স্ট্রাইকার্সের জন্য এটা কিন্তু দুর্দান্ত একটা চয়েস ছিল। এবং তিনি 2023-এ রংপুর রাইডার্সের হয়ে তিনি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যদিও ব্যাট করার সুযোগ তার হয়নি। 1 ওভার বল করেছেন, তিনি 15 রান দিয়েছেন, বাট এইটা আসলে তাকে ডিফাইন করতে পারে না, কারণ তার যে অ্যাবিলিটি আছে এবং তিনি এখন পর্যন্ত 50টা ম্যাচে তিনি 13 ইনিংসে বল করেছেন, তার ঝুলিতে 8টা উইকেট আছে। যদিও ইউএস এর ক্রিকেটার হিসেবে তার খুব একটা বল করা লাগে না, কারণ তার দলে অলরেডি অনেক ভালো ভালো বলার আছে। সেখানে আলী খানের মতো বলার আছে, সৌরভ নেত্রভালকারের মতো বলার আছে। সো তার কাজটা তারাই করে দেয়।
সো তার আর বল করতে হয় না, সো এই জন্য তার হয়তো উইকেট সংখ্যাটা কম। বাট সিলেট স্ট্রাইকার্স কিন্তু একটা কাজ সবচাইতে বেশি ভালো করেছেন, যে এখন পর্যন্ত যতগুলো তারা বিদেশি প্লেয়ার নিয়েছেন এর মধ্যে আপনি যদি পল স্টার্লিং এর কথা বলেন, তিনিও কিন্তু টুকটাক বল হাতে মোটামুটি কার্যকর আছে। সেই সাথে সামিউল্লাহ শেনওয়ারি, তিনি তো মোটামুটি বোলিং অলরাউন্ডার, সেটা আমরা সবাই জানি। রাকিম কার্নওয়াল, তিনিও কিন্তু ব্যাটিং অলরাউন্ডার এবং সেই সাথে তিনি বলটা কিন্তু দুর্দান্ত করে থাকেন। এবং তারপরে যে আছে রিস্টপলি, তার কথা তো নতুন করে আমরা কোনো কিছু আর ইনক্লুড করতে চাই না। বাট একটা কথা বলতে চাই যে সিলেট স্ট্রাইকার্সের জন্য এই চয়েসটা ছিল দুর্দান্ত একটা চয়েস ছিল, এবং তিনি মূলত মিডল অর্ডারের জন্যই তাকে দলে নেওয়া হয়েছে এবং তার রোলটা মিডল অর্ডারেই হবে। এবং এই যে একটা অভাব ছিল যে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াডে একটা যদি মিডল অর্ডার ব্যাটসম্যান থাকে তাহলে কিন্তু এই স্কোয়াডটা আরও বেশি পরিপূর্ণ হয়ে যায়। সো এখন স্কোয়াডের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু মিডল অর্ডার নিয়ে যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা অ্যাটলিস্ট এখন সিলেটকে আর পোহাতে হবে না। এবং সিলেট স্ট্রাইকার্স এইখান থেকে ভালো কিছু করবে এটা কিন্তু আমি বিশ্বাস করি। এবং সিলেট ফ্যান যারা আছেন তাদের জন্য শুভকামনা এবং অ্যারেন জোন্সের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে, আপনাদের মতামত আশা করছি।